হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা যেই বিষয়টা পড়ব সেটা হচ্ছে জেনারেল ক্যারেক্টার্স অফ ফাইলাম আর্থ্রোপোডার। যে বাকি অংশগুলো ক্যারেক্টার্সগুলো রয়ে গেছে, তো সেই বাকি ক্যারেক্টার্সগুলো আমরা পড়ে নেব। আগের কয়েকটা ভিডিওতে, গত 3টে ভিডিওতে আমরা 3টে পার্টে বিভিন্ন ক্যারেক্টার্স পড়েছি। তো এই ফাইলামটা তো খুবই বড় একটা ফাইলাম। এইটাই হচ্ছে সেই ফাইলাম যাতে সব থেকে বেশি অর্গ্যানিজম রয়েছে, যত নোন অ্যানিমালস রয়েছে তার বেশিরভাগই হচ্ছে এই ফাইলামের অন্তর্গত। প্রায় 80% হচ্ছে নোন যত অ্যানিমাল রয়েছে তার 80%ই হচ্ছে আর্থ্রোপোড। তো এর অনেকগুলো ক্যারেক্টার্সই রয়েছে। তো বেশ কিছু ক্যারেক্টার, যেমন এদের হ্যাবিট, এদের যে এদের সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এবং এদের আরও কয়েকটা ক্যারেক্টার, যেমন এদের সিলোম কেমন হয়, এদের বডি ওয়াল কেমন হয়, এগুলো সবই কিন্তু আমরা আগের ভিডিওতে পড়েছি। তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আর্থ্রোপোডদের রিপ্রোডাকশন সম্বন্ধে পড়বো, এবং বেশ কিছু যে আর্থ্রোপোডের বেশ কিছু যে স্ট্রাইকিং ক্যারেক্টার্স সম্বন্ধে পড়বো, এবং এদের ইম্পর্ট্যান্ট যে এক্সাম্পলস রয়েছে সেই এক্সাম্পল সম্বন্ধে আমরা পড়বো। এবং আর এর পরের আর একটা ভিডিওতে আমরা পড়ে নেবো এদের ক্লাসিফিকেশনটা এই জন্যই আমরা পড়বো যাতে করে এদের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা ফ্রেমের মধ্যে যাতে করে এসে যায় এবং সহজে আমরা কিন্তু মনে রাখতে পারি। ক্লাসিফিকেশন কিন্তু কখনোই এক্সামিনেশনে কোয়েশ্চেন আসবে না। তো শুধুমাত্র ক্লাসিফিকেশনটা আমরা পড়বো এই জন্যই যাতে বিষয়টা গুছিয়ে আমরা মনে রাখতে পারি, সেজন্যই ক্লাসিফিকেশনটা পড়বো। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এদের রিপ্রোডাকশন এবং এদের স্ট্রাইকিং ক্যারেক্টার্স আর কিছু ইম্পর্টেন্ট এদের এক্সাম্পল। তো প্রথমে আমরা পড়বো রিপ্রোডাকশন। তো এদের রিপ্রোডাকশন কী হয়, এদের ক্ষেত্রে কি হয়, সেক্সেস ইউজুয়ালি সেপারেট। তো সবসময় আমরা কি করি যে প্রিভিয়াস যে ফাইলামগুলো আমরা পড়ি তাদের সাথে রিলেট করে পড়ি। তো এর প্রিভিয়াস যে ফাইলাম ছিল যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা, সেখানে কিন্তু অর্গ্যানিজম কি ছিল, যে হার্মাফ্রোডাইট ছিল। যে 3টে এক্সাম্পল আমরা এনসিইআরটিতে দেখি ফাইলাম অ্যানিলিডের ক্ষেত্রে, যেটা হচ্ছে আর্থওয়ার্ম, লিচ এবং যেটা হচ্ছে নেডিস। তো নেডিসের ক্ষেত্রে কি ছিল, নেডিস যেটাকে কাম ওয়ার্ম বলা হয়, যেটা সমুদ্রে থাকে, সেটা হচ্ছে সেখানে কি ছিল, সেক্সেস সেপারেট ছিল। এবং বাকি যেটা দুটো, যেটা হচ্ছে আর্থওয়ার্ম এবং লিচ, সেখানে কিন্তু কি ছিল, তারা ছিল হচ্ছে মোনোসিয়াস হার্মাফ্রোডাইট, অর্থাৎ সেখানে কিন্তু সেক্সেস সেপারেট ছিল না। কিন্তু এখানে সমস্ত অর্গ্যানিজম, আর্থ্রোপোডের সমস্ত অর্গ্যানিজমই হচ্ছে ডায়াসিয়াস টাইপের। ডায়াসিয়াস কথার অর্থ হচ্ছে কি, যে এদের হচ্ছে সেক্সেস সেপারেট, অর্থাৎ মেল এবং ফিমেল এদের ক্ষেত্রে আলাদা। ডায়াসিয়াস এই ওয়ার্ডটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডায়াসিয়াস কী হয়, মোনোসিয়াস কী হয়। তো এরা হচ্ছে ডায়াসিয়াস, যেটা হচ্ছে সেক্সেস সেপারেট। এরপরে হচ্ছে এদের যে রিপ্রোডাক্টিভ অর্গান কীরকম হয়, এদের রিপ্রোডাক্টিভ অর্গান যেটা হচ্ছে সেটা হচ্ছে পেয়ার্ড হয়। ডাক্ট এবং যে রিপ্রোডাক্টিভ সিস্টেম যেটা হচ্ছে এদের পেয়ার্ড হয়। যখন আমরা ককরোচের রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা পড়বো পরবর্তীকালে, আছে এনসিইআরটিতে, তো তখন কিন্তু আমরা সেটা হচ্ছে ডিটেলসে পড়বো। এখানে আমরা ছোটো করে জেনে রাখবো যে রিপ্রোডাক্টিভ যে অর্গান সেটা হচ্ছে, এবং রিপ্রোডাক্টিভ যে ডাক্ট, অর্থাৎ যে এদের ডাক্টসগুলো হয়, রিপ্রোডাক্টিভ যে অর্গান থেকে যে ডাক্টসগুলো বের হয় সেগুলো হচ্ছে পেয়ার্ড, অর্থাৎ দুটো করে থাকে। এরপর হচ্ছে ফার্টিলাইজেশন। তো ফার্টিলাইজেশন কি, ফার্টিলাইজেশন হচ্ছে ইউজুয়ালি এদের কি হয়, ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল। ফার্টিলাইজেশন ইউজুয়ালি ইন্টারনাল। কিছু কেমন রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত অ্যাকোয়াটিক কিছু ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন এক্সটার্নাল হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ফার্টিলাইজেশন কিন্তু ইন্টারনালি হয়। এরপরে হচ্ছে যে ডেভেলপমেন্ট অর্থাৎ ফার্টিলাইজেশনের পরে যে জাইগোট উৎপন্ন হয়, সেই জাইগোটটা কীভাবে যে অ্যাডাল্ট অ্যানিমাল গঠন করছে সেটা কিভাবে হয়, সেটা কি ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট হয়। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট উভয় ক্ষেত্রে হয়। আমরা জানি যে ডাইরেক্ট কখন হয়, যখন কোনো লার্ভা দশা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে ইনভলভ থাকে না, তখন হচ্ছে কি হচ্ছে, এদের ডাইরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। আবার কিছু কেমন রয়েছে, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট রয়েছে, যেখানে লার্ভা দশা বর্তমান থাকে, সেখানে হচ্ছে ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট। লার্ভা দশার মাধ্যমে যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন হচ্ছে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট উইথ 1 to many larval stages।
একটা থেকে আরও বেশি অধিক লার্ভাল স্টেজেস কিন্তু থাকতে পারে। এরপর হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস কথার অর্থ হচ্ছে কি, পার্থেনোজেনেসিস প্ল্যান্টসদের ক্ষেত্রেও হয় আবার অ্যানিমালসদের ক্ষেত্রেও হয়। পার্থেনোজেনেসিস একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। পার্থেনোজেনেসিস কথার অর্থ হচ্ছে কি, যে যখন ফিমেলের বডিতে যখন ওভা তৈরি হয়, অর্থাৎ ফিমেল এগ যখন তৈরি হয়, এই ফিমেল এগ যখন স্পার্ম দ্বারা ফার্টিলাইজ যখন হয় না, এবং ফার্টিলাইজ না হয়েই যখন সে একটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করে, অর্থাৎ সেটা সেই ফার্টিলাইজ না হওয়া ওভা থেকে যখন একটা প্রাণী তৈরি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে পার্থেনোজেনেসিস। তো পার্থেনোজেনেসিস কার ক্ষেত্রে দেখা যায়? পার্থেনোজেনেসিস দেখা যায় ওয়াস্প, যেটা বোলতার ক্ষেত্রে দেখা যায়। আর দেখা যায়, বিশেষ করে দেখা যায় পার্থেনোজেনেসিস যেটা দেখা যায়, যেটা হানি বি কলোনিতে দেখা যায়। তো কুইন বি থাকে, কুইন হানি বি, সেখানে কি করে কুইন হানিবি কি হয়, খুব কুইন হানিবি নিজের থেকে তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এগকে ফার্টিলাইজ করতে পারে, আবার আনফার্টিলাইজও রেখে দিতে পারে। তো আনফার্টিলাইজ এগ থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে, আনফার্টিলাইজ যে এগ থাকে সেটা থেকে তৈরি হচ্ছে যে মেল বি তৈরি হচ্ছে, মেল হানিবি, যেটাকে ড্রোন বলা হয়। তো ড্রোন তৈরি হচ্ছে আনফার্টিলাইজড এগ থেকে, অর্থাৎ পার্থেনোজেনেসিসের মাধ্যমে তৈরি হচ্ছে কি, ড্রোন, অর্থাৎ আনফার্টিলাইজ থেকে তৈরি হচ্ছে ড্রোন, যেটা হচ্ছে পুরুষ মাছি। আনফার্টিলাইজড এগ থেকে ড্রোন তৈরি হচ্ছে। তাহলে পার্থেনোজেনেসিস কিন্তু প্রায়শই বেশ কয়েক প্রকারের আর্থ্রোপোডসদের ক্ষেত্রে দেখা যায়, যেটা বললাম যে কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে। ওয়াস্পের ক্ষেত্রে দেখা যায়, তারপরে অ্যাফিড বলে একটা হয় আর্থ্রোপোড, তার ক্ষেত্রে দেখা যায়, আবার হানিবির ক্ষেত্রেও কিন্তু পার্থেনোজেনেসিস বিশেষভাবে লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসবো যে মেটামরফোসিস, যেটা আমরা বলছিলাম যে ডেভেলপমেন্ট, ইনডাইরেক্ট না ডাইরেক্ট। তো মেটামরফোসিস কি, আগের আমরা ভিডিওতে পড়েছি যে এদের যে কয়েক প্রকারের হরমোন, যেটা হচ্ছে এদের স্ট্রাইকিং ক্যারেক্টার, যেটা আগের কোনো ফাইলামে কিন্তু আমরা দেখতে পাইনি। এদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, যে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগডাইজন নামক হরমোন দেখা যায়, যেটা হচ্ছে এন্ডোক্রিন হরমোন। আরও একটা এন্ডোক্রিন হরমোন যেটা হচ্ছে জুভেনাইল হরমোন। তাহলে যেটা হচ্ছে এন্ডোক্রিন হরমোন, যেটা হচ্ছে জুভেনাইল হরমোন, এগডাইজন, এরা হচ্ছে কি এদের মেটামরফোসিসে হেল্প করে। মেটামরফোসিসটা কি, যে এগ থেকে লার্ভা এবং লার্ভা থেকে যে পূর্ণাঙ্গ দশা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে মেটামরফোসিস, যেটা অন্যান্য হায়ার অ্যানিমালসদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। যেমন হচ্ছে ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের, ব্যাঙ এবং অন্যান্য কয়েক প্রকারের অ্যামফিবিয়ার ক্ষেত্রে হচ্ছে মেটামরফোসিস দেখা যায়। তো এদের ক্ষেত্রেও মেটামরফোসিস দেখা যায়। এদের ক্ষেত্রে মেটামরফোসিস আবার হচ্ছে কয়েক প্রকারের হয়ে থাকে, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি বলবো, যে যেখানে যে সমস্ত আর্থ্রোপোডের ক্ষেত্রে মেটামরফোসিস দেখা যায় না, এগ সরাসরি কি করে পূর্ণাঙ্গ দশা তৈরি করে। এগ সরাসরি হচ্ছে ফার্টিলাইজ যে জাইগোট, সেটা হচ্ছে সরাসরি পূর্ণাঙ্গ যে জীব তৈরি করে, তখন সেটাকে বলা হয় অ্যামিটাবোলাস, অর্থাৎ সেখানে হচ্ছে মেটামরফোসিস হচ্ছে না। এটা দেখা যায় লেপিসমার ক্ষেত্রে, সিলভার ফিশের ক্ষেত্রে। এই লেপিসমা সিনেটা, এর বিজ্ঞানসম্মত নাম লেপিসমা সিনেটা, যেটা হচ্ছে সিলভার ফিশ। এটা অনেকেই দেখে থাকবে পুরানো বইয়ের মধ্যে, কিন্তু এটা প্রচুর পরিমাণে থাকে। সিলভার ফিশ বলা হয়, এটা তো ফিশ না, এটা একটা আর্থ্রোপোড। তো সিলভার ফিশ এই কারণে বলা হয়, এদের যে বডিটা পুরো সিলভারই হয়, একদম সিলভারের মতো চকচক করে এদের বডিটা। তো এর নাম হচ্ছে সিলভার ফিশ। বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেপিসমা সিনেটা, এবং এটা হচ্ছে অ্যামেটাবোলাস। সরাসরি জাইগোট থেকে পূর্ণাঙ্গ যে দশা এরা তৈরি করে, এখানে কিন্তু কোনো মেটামরফোসিস কিন্তু এদের ক্ষেত্রে থাকছে না। এরপর আমরা চলে যাব যে হেমি মেটাবোলাস, অর্থাৎ অর্ধেক, যে হেমি কথার অর্থ হচ্ছে অর্ধেক, হেমি মেটাবোলাস যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে যে জাইগোট থেকে একটা নিম্ফ দশা তৈরি হয়। যেমন ককরোচের ক্ষেত্রে দেখা যায়, জাইগোটে ককরোচদের ক্ষেত্রে কিন্তু কোনো লার্ভা দশা থাকে না, একটা নিম্ফ দশা থাকে। আমরা ডায়াগ্রামটা দেখলে ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে ককরোচের, এটা হচ্ছে জীবনচক্র। তো ককরোচের প্রথমে যে নিম্ফ দশা প্রথমে তৈরি হচ্ছে, এখানে হচ্ছে ককরোচের এটা একটা উথিকা। এই উথিকার মধ্যে ককরোচ কি হয়, ডিম পেড়ে দেয়। অনেকেই তোমরা লক্ষ্য করে থাকবে, উথিকা ছোট্ট বক্সের মতো হয়, এর মধ্যে প্রায় 16টা এগ ককরোচ কিন্তু এর মধ্যে সিকিওর করে রাখে এই উথিকার মধ্যে। তার থেকে কিন্তু প্রথমে
নিম্ফ তৈরি হয়। নিম্ফটা কি হচ্ছে, পূর্ণাঙ্গ দশার মতোই অনেকটা দেখতে হয়, কিন্তু এর ক্ষেত্রে কোনো ডানা থাকে না এবং এরা সেক্সুয়ালি ম্যাচিওর হয় না। নিম্ফ কিন্তু অনেকটাই পূর্ণাঙ্গ দশার মতোই দেখতে হয়, কিন্তু এখানে কোনো লার্ভা দশা নেই, এখানে লার্ভা দশা মিসিং, তাই এটা হচ্ছে হেমি মেটাবোলাস। তো ককরোচ হচ্ছে হেমি মেটাবোলাস। এছাড়া ককরোচের মতো আরও যেমন রয়েছে, যেটা হচ্ছে গ্রাসহপার, এরাও কিন্তু হেমি মেটাবোলাস। তারপরে রয়েছে ড্র্যাগন ফ্লাই, এরাও হেমি মেটাবোলাস। ড্র্যাগন ফ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু কোনো লার্ভা দশা দেখা যায় না, এরাও হচ্ছে হেমি মেটাবোলাস। ককরোচ, ড্র্যাগন ফ্লাই, এরা হচ্ছে হেমি মেটাবোলাস। এরপরে আমরা আসবো যে হলো মেটাবোলাস। হলো কথার অর্থ হচ্ছে কি পুরোটাই মেটামরফোসিস পুরোটাই কিন্তু লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায়, সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায়, এবং আরও কয়েক প্রকারের ইনসেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেটামরফোসিস হলো মেটাবোলাস দ্বারা এই মেটামরফোসিস কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায়। হলো মেটাবোলাস এখানে কি হচ্ছে, প্রথমে কি হয়, হলো মেটাবোলাসের ক্ষেত্রে কি হয় যে প্রথমে যে পূর্ণাঙ্গ দশা সেটা হচ্ছে ডিম পাড়ে, অর্থাৎ ফার্টিলাইজড এগ থেকে অর্থাৎ জাইগোট উৎপন্ন হয় এবং জাইগোট থেকে লার্ভা তৈরি হয়। লার্ভা যেটাকে আমরা ক্যাটারপিলার বলি, যেটা হচ্ছে বাটারফ্লাইয়ের ক্ষেত্রে, প্রজাপতির ক্ষেত্রে যে লার্ভাটা তার নাম তো ক্যাটারপিলার। তো ক্যাটারপিলার থেকে তারপর পিউপা দশা উৎপন্ন হয়, এই পিউপা দশা থেকে আবার পূর্ণাঙ্গ দশা কিন্তু তৈরি হয়। তো এর ক্ষেত্রে লার্ভা দশা থাকছে এবং পিউপা দশাও থাকছে, তো সেই জন্যই এটা হচ্ছে হলো মেটাবোলাস। এরপরে আমরা এসে যাব যে এদের কিছু ডিস্টিংটিভ ক্যারেক্টার, যেটা আমরা অন্য কোনো ফাইলামে আমরা যেটা অন্য যে প্রিভিয়াস ফাইলাম আগের যে ফাইলামে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। সেই যেটা হচ্ছে নতুন একদম যে সমস্ত ক্যারেক্টার্সগুলো প্রিভিয়াস ফাইলামে থেকে একদম আলাদা, সেই সমস্ত ক্যারেক্টার্সগুলো যেগুলো আর্থ্রোপোডদের ক্ষেত্রে ডিস্টিংটিভ যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা করে জেনে নেবো। তো প্রথমেই হচ্ছে কি যে এর ডিস্টিংটিভ হেড আছে, যেটা অ্যানিলিডসের ক্ষেত্রে আমরা কিন্তু সবার ক্ষেত্রে পাইনি। ডিস্টিংটিভ হেড, তো ডিস্টিংটিভ হেড যেমন যেমন লিচ, আর্থওয়ার্ম, এদের ক্ষেত্রে কিন্তু ডিস্টিংটিভ হেড কিন্তু মোটেই কিন্তু বোঝা যায় না। এরপরে আমরা এসে যাব যে এদের যে জয়েন্টেড পেয়ার্ড অ্যাপেন্ডেজেস, অবশ্যই জয়েন্টেড পেয়ার অ্যাপেন্ডেজেসটা অবশ্যই কিন্তু এক্সটার্নালি জয়েন্টেড। এদের যে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এক্সটার্নালি জয়েন্টেড। আমাদেরও কিন্তু জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, কিন্তু আমরা আর্থ্রোপোড না। এদের যেটা জয়েন্ট সেটা হচ্ছে এক্সটার্নালি, আমাদের জয়েন্ট সেটা হচ্ছে ইন্টারনালি। তো জয়েন্টেড এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস এদের একটা স্ট্রাইকিং ক্যারেক্টার। এরপরে হচ্ছে যে স্ট্রাইপড মাসলস, এদের ক্ষেত্রে কিন্তু স্ট্রাইপড মাসল কিন্তু প্রথম এদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। এই ফাইলাম থেকে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখা উচিত তোমাদের। তো স্ট্রাইপড মাসলস এদের ক্ষেত্রে প্রথম দেখা যাচ্ছে। আর আগের যে ফাইলাম অ্যানিলিড সেখানেও কিন্তু মাসল ছিল, কিন্তু সেই মাসল কিন্তু স্ট্রাইপড মাসল ছিল না। স্ট্রাইপড মাসল এদের ক্ষেত্রে কিন্তু প্রথম দেখা যাচ্ছে। আর এদের মাসল হচ্ছে কি যে কন্টিনিউয়াস, আগের অ্যানিলিডদের ক্ষেত্রে মাসল কিন্তু কন্টিনিউয়াস, এদের ক্ষেত্রে মাসল কন্টিনিউয়াস না, এদের ক্ষেত্রে মাসল ডিসকন্টিনিউয়াস কেন হয়ে যাচ্ছে, কারণ এদের মাসলগুলো ছোট ছোট খণ্ডকে বিভক্ত হয়ে যাচ্ছে। এই কারণেই যে কারণ এদের যে কাইটিন নির্মিত খোলক সেটা কিন্তু অনেকগুলো প্লেট তৈরি করছে, সেই জন্যে এদের মাসলটাও কিন্তু অনেকগুলো খণ্ডকে বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং মাসলস হচ্ছে অবশ্যই এদের স্ট্রাইপড মাসলস। এরপরে কি হচ্ছে যে মাসলস আর টাচড উইথ দ্য ইনার সারফেস অফ দ্য কাইটিনাস এক্সোস্কেলিটন ফর মুভমেন্ট অফ দ্য অ্যাপেন্ডেজেস অ্যান্ড বডি। তাহলে এদের মাসলস কিন্তু হচ্ছে এদের এক্সোস্কেলিটনের যে ভিতরের যে তল, ইন্টারনাল যে সারফেস, ইনার সারফেসের সাথে কিন্তু যুক্ত থাকে এবং এদের মুভমেন্টে বডি তাহলে কি হচ্ছে এদের যে এক্সোস্কেলিটনের সাথে এদের এক্সোস্কেলিটনের যে ভেতরের তলের সাথে এদের মাসল যুক্ত থাকে এবং এদের চলনে গমনে সাহায্য করে। এরপরে হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। তো এন্ডোক্রিন সিস্টেমও কিন্তু এদের ক্ষেত্রে একদমই নতুন, প্রিভিয়াস ফাইলামে কিন্তু এন্ডোক্রিন সিস্টেম কিন্তু পাওয়া যায়নি। এন্ডোক্রিন সিস্টেম এদের ক্ষেত্রে প্রথম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম এদের ক্ষেত্রে কী কী তৈরি করছে, ডাইজেশন তৈরি করছে, জুভেনাইল হরমোন তৈরি করছে, যেটা হচ্ছে মেটামরফোসিসে এদের হেল্প করছে, ডাইজেশন এবং জুভেনাইল হরমোন।
এরপর আমরা পরের পয়েন্টে চলে যাব। পরের পয়েন্টে কী আছে যে এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল রেসপিরেটরি অর্গ্যানস দেখা যাচ্ছে, যেটা প্রিভিয়াস ফাইলামে কিন্তু কোনো পার্টিকুলার রেসপিরেটরি অর্গান কিছু ছিল না। সেখানে কি হচ্ছিল যে জেনারেল বডি সারফেসের মাধ্যমে রেসপিরেশন হচ্ছিল। এদের ক্ষেত্রে কিন্তু ট্রাকিয়া, বুক লাংস, গিলস এরকম কিন্তু বিভিন্ন ধরনের নির্দিষ্ট রেসপিরেটরি অর্গানসও দেখা যাচ্ছে, আবার নির্দিষ্ট এক্সক্রিটরি অর্গানও দেখা যাচ্ছে। ক্লাস অনুযায়ী কিন্তু আমরা রেসপিরেটরি এবং এক্সক্রিটরি অর্গান আমরা পড়েছি, যেমন ক্রাস্টেশিয়াতে গিলস আছে, অ্যারাকনিডাতে বুক গিলস আছে, তারপরে আমরা কি পড়েছি যে বুক গিলস আছে, বুক লাংস আছে, ট্রাকিয়া আমরা পড়েছি ইনসেক্টদের ক্ষেত্রে। তো এই ধরনের নির্দিষ্ট রেসপিরেটরি অর্গান কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এরপরে আমরা আসবো যে এদের ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল, এই আর্থ্রোপোডা ফাইলামের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পলস আমরা আজকে জানবো, এবং পরেও কিছু বিশেষ কয়েক ধরনের এক্সাম্পল কিন্তু আমাদের জেনে রাখতে হবে। এনসিইআরটি বইতে কয়েক ধরনের এক্সাম্পল কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও কয়েকটা এক্সাম্পল কিন্তু আমরা জেনে রাখবো। তো প্রথমেই যার নাম আমাদের ড্রসোফিলা মেলানোগেস্টার, যেটা আমরা জানবো, যেটাকে ফ্রুট ফ্লাই বলা হয়। এই ড্রসোফিলা মেলানোগেস্টার কী হচ্ছে, ফলেতে কি হয়, এদের ডিম পাড়ে এবং ফলকে হিসেবে খাদ্য হিসেবে এরা গ্রহণ করে। এই ড্রসোফিলা মেলানোগেস্টারকে কিন্তু সিন্ড্রেলা অফ জেনেটিক্স বলা হয়। সিন্ড্রেলা অফ জেনেটিক্স এই কারণে বলা হয় যে জেনেটিক্সের প্রচুর যে এক্সপেরিমেন্ট হয়েছে সেটা কিন্তু এই ড্রসোফিলা মেলানোগেস্টারের ক্ষেত্রে হয়েছে। এদের ক্ষেত্রে যেমন জায়েন্ট ক্রোমোজোম দেখা যায়, জায়েন্ট ক্রোমোজোম এই ড্রসোফিলা মেলানোগেস্টারের লার্ভার ক্ষেত্রে কিন্তু দেখা যায়। তো এই যেহেতু জেনেটিক্সের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এর ওপর হয়েছে, তো একে সিন্ড্রেলা অফ জেনেটিক্স বলা হয়। এবং এই সিন্ড্রেলা অফ জেনেটিক্স কিন্তু এই নামটা দিয়েছিলেন তিনি হচ্ছেন টিএইচ মর্গ্যান। তো এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, টিএইচ মর্গ্যান ড্রসোফিলাকে সিন্ড্রেলা অফ জেনেটিক্স বলেছিলেন, টিএইচ মর্গ্যান। এরপরে হচ্ছে যে কিছু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কিছু আর্থ্রোপোড সম্বন্ধে আমরা জেনে নেব। যে প্রথমেই যার নাম আমরা জানবো যেটা হচ্ছে গিয়ে সিল্ক ওয়ার্ম। তো সিল্ক ওয়ার্ম ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট একটা আর্থ্রোপোড, যেখান থেকে সিল্ক প্রডিউস হয়। এটা একটা ইম্পর্টেন্ট একটা আর্থ্রোপোড। তারপরে এটা হচ্ছে হানি বি, যেটা কি করে, রয়্যাল জেলি তৈরি করে, যেটাকে আমরা হানি বলি নেকটার থেকে। তো সিল্ক ওয়ার্ম, যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোম্বিক্স মোরি। অল্প করে জেনে রাখা ভালো। তো সিল্ক ওয়ার্ম যেটা হচ্ছে বোম্বিক্স মোরি, তারপরে হচ্ছে হানি বি, যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে এপিস ইন্ডিকা। এখানে সিল্ক ওয়ার্ম, হানি বি, ল্যাক ওয়ার্ম যেটা লাক্ষা তৈরি করে, লাক্ষা যেটা প্রডিউস করে, লাক্ষা থেকে বিভিন্ন ধরনের জুয়েলারি তৈরি হয়, আরও বিশেষ অনেক কিছু জিনিস কিন্তু লাক্ষা থেকে তৈরি হয়, এবং লাক্ষা খুবই কস্টলি একটা জিনিস। তো সিল্ক ওয়ার্ম থেকে প্রডিউস হচ্ছে সিল্ক, হানি বি তৈরি করছে হানি, এবং ল্যাক ওয়ার্ম তৈরি করছে লাক্ষা। এখানে যার নাম এখানে উল্লেখ নেই, যেটা হচ্ছে কি যে ক্রাস্টেশিয়ানস যারা, যেমন হচ্ছে প্রন, বিভিন্ন ধরনের চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এগুলো কিন্তু ইকোনমিক্যালি খুবই ইম্পর্টেন্ট। শ্রিম্প যেটা ঘুষো, চিংড়ি, এরা কিন্তু খুবই অর্থনৈতিক গুরুত্বপূর্ণ কিন্তু আর্থ্রোপোড। এখানে নামটা দেওয়া নেই, যদিও নামটা মিস্টেক দেওয়া হয়নি, ভুল হয়ে গেছে। তো এখানে কিন্তু মনে রাখা দরকার যে প্রন, বিভিন্ন ধরনের, যেটা বললাম যে চিংড়ি, ঘুষো চিংড়ি, শ্রিম্প যেটাকে বলে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, মানে সমুদ্রেও পাওয়া যায় যেটা, এবং ফ্রেশ ওয়াটার চিংড়িও হয়, যেটা তারা হচ্ছে খুবই অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রাণী, এবং সেগুলো হচ্ছে কি খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ল্যাক যে ওয়ার্ম, যেটা হচ্ছে লাক্ষা কিটের এটা একটা ডায়াগ্রাম, লাক্ষা কিট। এরপরে আমরা আসবো যে ডিজিজ ভেক্টর। এটা হচ্ছে ডিজিজ ভেক্টর কাকে বলে, যে সমস্ত অর্গ্যানিজম কি করে, তাদের শরীরের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যে রোগের জীবাণু বহন করে, শরীরের ভিতরে সেই জীবাণুর কয়েকটা দশা অতিবাহিত হয়, তাকে বলা হয় যে ডিজিজ ভেক্টর। তো কিউলেক্স, অ্যানোফিলিস এবং এডিস মশা, এরা হচ্ছে কি ডিজিজ ভেক্টর হিসেবে কাজ করে। যেমন অ্যানোফিলিসের স্পেলিংটা এখানে মিস্টেক হয়ে গেছে। অ্যানোফিলিস হচ্ছে কি ম্যালেরিয়া,
ম্যালেরিয়ার জীবাণু বহন করে, জীবাণুর ভেক্টর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্সের ভেক্টর। কিউলেক্স কী করে, যে কিউলেক্স হচ্ছে যেটা হচ্ছে আমরা আগে পড়েছি যে ফাইলেরিয়ার যে নিমাটোড যেটা হচ্ছে ফাইলেরিয়াল ওয়ার্ম যেটা, সেটা হচ্ছে উচেরেরিয়া ব্র্যাঙ্কফটি ভেক্টর হিসাবে কাজ করে। এডিস মশা কী করে, যে এডিস মশা হচ্ছে যেটা হচ্ছে ডেঙ্গুর ভেক্টর হিসাবে কাজ করে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিনটে এক্সাম্পল, যেটা হচ্ছে ডিজিজ ভেক্টর, অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। এরপরে আমরা আসবো খুবই গুরুত্বপূর্ণ একটা আর্থ্রোপোডের এক্সাম্পল, যেটা হচ্ছে এনসিইআরটি বইয়েতেও কিন্তু মেনশন করা হয়েছে ক্লাস 11 বায়োলজিতে, যেটা হচ্ছে হর্ষক্র্যাব। হর্ষক্র্যাব এই জন্য বলা হচ্ছে কারণ এরা হচ্ছে ঘোড়ার খুরের মতো এদের আকৃতিটা, তো এদেরকে বলা হচ্ছে হর্ষক্র্যাব, এবং এরা হচ্ছে একটা লিভিং ফসিল। এটা হচ্ছে লিভিং ফসিল, এই হর্ষক্র্যাব হচ্ছে লিভিং ফসিল, এদেরকে কিং ক্র্যাবও বলা হয়। লিভিং ফসিল বলার কারণ এই জন্যেই, কারণ এদের যে সমসাময়িক লিভিং ফসিল কাদেরকে বলবো, যে লিভিং ফসিল সুদূর অতীতে যারা জন্মেছে এবং তাদের যে সমসাময়িক জীব রয়েছে তাদের কিন্তু কি অবলুপ্ত হয়ে গেছে, এদের যে সমসাময়িক জীব অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এরা এখনও পৃথিবীতে সুদূর অতীতে জন্মালেও এখনও কিন্তু পৃথিবীতে সেই রকম কোনো পরিবর্তন ছাড়াই, বিশেষ করে পরিবর্তন ছাড়াই কিন্তু এখনও পৃথিবীতে এরা কিন্তু বেঁচে আছে, এবং সেই জন্য এদেরকে বলা হচ্ছে লিভিং ফসিল। তো এটা একটা গুরুত্বপূর্ণ আর্থ্রোপোড, অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লিমিউলাস পলিফিমাস। তো হর্ষক্র্যাব, আর একটা হর্ষক্র্যাব রয়েছে যেটা হচ্ছে আমাদের হর্ষক্র্যাব, যেটা হচ্ছে আমরা কি দীঘার সৈকতেও কিন্তু হর্ষক্র্যাব দেখা যায়, যেটা হচ্ছে স্কারসিনোকর্পিয়াস রোটান্টিকর্ডাটা, আর এটা হচ্ছে লিমিউলাস পলিফিমাস। তো লিমিউলাস পলিফিমাস, কার্সিনোস্কর্পিয়াস, এরা হচ্ছে কি লিভিং ফসিল। খুবই গুরুত্বপূর্ণ এই আর্থ্রোপোড এক্সাম্পল, যেটা হচ্ছে লিভিং ফসিলের উদাহরণ। এবার লিভিং ফসিল কি সেটা আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে প্যারাসাইটিক আর্থ্রোপোড। প্রচুর প্যারাসাইটিক আর্থ্রোপোডস রয়েছে, যেমন হচ্ছে হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে হয়েছে, এবং অন্যান্য আরও অনেক প্রাণী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্যারাসাইটিক ফর্মস রয়েছে, যেমন গরু, ছাগল ইত্যাদির দেহেও কিন্তু প্রচুর আর্থ্রোপোড প্যারাসাইট হিসেবে, একটু প্যারাসাইট হিসেবে থাকে। মানুষের শরীরেও থাকে, আবার এদের ক্ষেত্রেও কিন্তু মাছ, এমনকি ওয়েল, এদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের প্যারাসাইটিক আর্থ্রোপোড কিন্তু তাদের শরীরে একটু প্যারাসাইট হিসেবে কিন্তু দেখা যায়। তো আজকে আমরা কয়েকটা পড়বো, যেটা হচ্ছে মানুষের শরীরে দেখা যায়, যেমন লাইস, মাইট, টিক্স, এরকম বিভিন্ন ধরনের আর্থ্রোপোড কিন্তু দেখা যায়। লাইস যেটা হচ্ছে হেড লাউস, যেটা মাথার উকুন, যেটা অনেকেই তোমরা দেখে থাকবে, এখানে তবু ডায়াগ্রাম আমি দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে বেড বাগ একটা, যেটা হচ্ছে কি বেড বাগ, যেটা হচ্ছে ছাড়পোকা বলা হয়। তারপরে ডাস্ট মাইট আছে, তারপরে হচ্ছে হেড লাইস, ফ্লি, বিভিন্ন ধরনের টিক্স, মাইটস, লাইস হচ্ছে মানুষের একটু প্যারাসাইট হিসাবে কিন্তু কাজ করে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেহেতু এগুলো মানুষের শরীরে প্যারাসাইট হিসেবে থাকে, তো এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এরপরে আমরা আসবো যে কিছু পেস্ট আর্থ্রোপোড। পেস্ট কাদেরকে বলবো, যে সমস্ত প্রাণীরা কি মানুষের অর্থনৈতিক দিক থেকে ক্ষতি সাধন করে মানুষের, তো সেই ধরনের অ্যানিমালকে আমরা পেস্ট বলবো। তো পেস্ট আর্থ্রোপোডের মধ্যে অনেক ধরনের আর্থ্রোপোড রয়েছে যারা হচ্ছে পেস্ট হিসেবে কাজ করে। প্রথমেই যার নাম আছে সেটা হচ্ছে ককরোচ হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানের ককরোচও একটা পেস্ট। এরপরে হচ্ছে লোকাস্ট হচ্ছে যার বিজ্ঞানসম্মত নাম লোকাস্টা, যেটা হচ্ছে পলিফেগাস পেস্ট। এরা হচ্ছে গ্রিগেরিয়াস অ্যানিমাল, তো প্রচুর পরিমাণে ঝাঁকে এরা থাকে। গ্রিগেরিয়াস এই জন্যই বলা হয় কারণ এরা একসাথে ঝাঁকে থাকলেও কিন্তু এরা কিন্তু কোনো কোঅর্ডিনেট কিন্তু করে কিন্তু বসবাস করে না। যেমন হানিবি কী হয়, হানিবিতে কলোনি তৈরি করে এবং পরস্পরের সাথে সেখানে একটা কোঅর্ডিনেশন থাকে, কিন্তু লোকাস্টের ক্ষেত্রে কিন্তু কোনো কোঅর্ডিনেশন থাকে না, কিন্তু এরা তবুও একসাথেই কিন্তু এরা থাকে এবং একসাথেই কিন্তু এদের ঝাঁকে পাওয়া যায়। তো এরা হচ্ছে গ্রিগেরিয়াস অ্যানিমাল, একসাথে খাদ্য গ্রহণ করতে এদেরকে দেখা যায়। তো লোকাস্ট হচ্ছে কি, যেটাকে পঙ্গপাল বলা হয়, প্রচুর পরিমাণে ক্ষতি সাধন করে, বিভিন্ন ফসলের ক্ষতি সাধন করে থাকে লোকাস্ট। এরপরে হচ্ছে মাজরা পোকা, যেটা হচ্ছে কি ধানের মেজর পেস্ট হচ্ছে মাজরা পোকা, যেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে
স্কিরপোফেগা ইনসার্টুলাস। তো মাজরা পোকা একটা খুবই ক্ষতিকারক ধানের পেস্ট, মেজর পেস্ট, ধানের প্রচুর বহুল ক্ষতি সাধন করে এই মাজরা পোকা। আর একটা হচ্ছে গন্ধি পোকা, যেটা হচ্ছে এটাও একটা হচ্ছে মেজর পেস্ট, যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেপ্টোকোরাইজা ভ্যারিকর্নিস। এরাও হচ্ছে প্রচুর পরিমাণে ধানের ক্ষতি সাধন করে, ধান চাষের ক্ষতি সাধন করে থাকে। তো পেস্ট কী কী আমরা জানলাম আর্থ্রোপড, যেটা হচ্ছে ককরোচ, লোকাস্ট, মাজরা পোকা, গন্ধি পোকা। তো এইগুলো কয়েকটা জেনে রাখলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখানে যেমন তোমরা দেখে থাকবে যে হয়তো চিনবে না, কিন্তু দেখে থাকবে, এদেরকে তোমরা দেখে থাকবে। এটা হচ্ছে মাজরা পোকা, যেটা হচ্ছে স্কিরপোফেগা ইনসার্টুলাস, যেটার বিজ্ঞানসম্মত নাম এটা হচ্ছে মাজরা পোকা। অনেকেই দেখে থাকবে, এটা কিন্তু গায়ে লেগে গেলে কিন্তু চুলকায়। এটা হচ্ছে মাজরা পোকা। আর এটা হচ্ছে গন্ধি পোকা। আর এটা হচ্ছে লোকাস্ট, এটা হচ্ছে পঙ্গপাল, এটা হচ্ছে পলিফেকাস পেস্ট। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।